একজন ভারতের গুপ্তচর যাকে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্য ব্ল্যাক টাইগার আখ্যা দেয়, একজন ভারতের র এজেন্ট কিভাবে পাকিস্তানের ঘুম কেড়ে নেয়। অবশেষে তাকে পাকিস্তান জেলেতে খুব মর্মান্তিকভাবে দেহত্যাগ করতে হয়। নামটা রবীন্দ্র কৌশিক। আজকের এই কাহিনীতে এখনো প্রচুর প্রশ্ন মানুষের মধ্যে, প্রশ্ন সরকারের উপর, প্রশ্ন আমাদের স্পাই এজেন্সির উপর। এই বিষয়ে যারা জানেন না তাদের বলে রাখা ভালো। দেখুন, পৃথিবীতে প্রত্যেকটি দেশের নিজ নিজ এজেন্সি আছে, যেগুলো হচ্ছে স্পাই এজেন্সি। যেমন ইসরায়েলের হচ্ছে মোসাদ, আমেরিকার হচ্ছে সিআইএ, MSS হচ্ছে চীনের, GRU হচ্ছে রাশিয়ার, ISI হচ্ছে পাকিস্তানের, ঠিক তেমনি RAW হচ্ছে ভারতের। অন্য দেশে গিয়ে নিজের দেশকে সেফ রাখার জন্য এই স্পাই এজেন্সিরা কাজ করে। টুপি সারে অন্য দেশে বসবাস করে, সেখান থেকে সমস্ত গুপ্ত খবর নিজের দেশে পাঠায়। এরা নিজের দেশের হয়ে কাজ করে ঠিকই, কিন্তু এখানেও একটা শর্ত আছে। যদি অন্য দেশে গিয়ে সেখানকার গুপ্ত খবর নেওয়ার জন্য তারা ধরা পড়ে, তাহলে নিজেদের এজেন্সি কোনো রকমভাবে তাদেরকে চিনতেও পারবে না, পুরোপুরিভাবে অস্বীকার করে দেবে। নিজের দেশ থেকে কোনো রকম কোনো হেল্প পাওয়া যাবে না। এমন প্রচুর কেস আছে যে সমস্ত স্পাই এজেন্ট আছে তারা অন্য দেশে খবর নিতে গিয়ে ধরা পড়ার পরে তাদের নিজেদের দেশ কোনো হেল্প করেনি, তাদেরকে চিনতেই পারেনি। ঠিক এই ঘটনাটাই রবীন্দ্র কৌশিকের সঙ্গে হয়েছে। কংগ্রেস শাসনকালে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্য ব্ল্যাক টাইগার আখ্যা দেয়। দেখুন, আমরা সবাই আমাদের দেশকে ভক্তি করি, শ্রদ্ধা করি ঠিকই, কিন্তু রবীন্দ্র কৌশিক তার নিজের দেশকে একটা আলাদা লেভেলে ভালোবাসে। এরকম দেশপ্রেম খুব কম জনের মধ্যে দেখা যায়। এই কিছুদিন হয়েছে একজন স্পাই এজেন্সির চর্চা সোশ্যাল মিডিয়াতে খুব ঘোরাফেরা করছে। নামটা হচ্ছে লাকি বিস্ট। রবীন্দ্র কৌশিকের জন্ম হয় 1952 সালের এপ্রিল মাসের 11 তারিখে। জন্মের স্থান হচ্ছে শ্রী গঙ্গানগর, রাজস্থান। ছেলেটার ছোট থেকেই অভিনেতা হওয়ার স্বপ্ন। অনেক বড় হবে, প্রচুর ছবি করবে, ভীষণ নামডাক হবে, ভালো অভিনয় হবে, এই দিকে মন ছিল। রবীন্দ্র কৌশিকের বাবা ইন্ডিয়ান এয়ারফোর্সে চাকরি করতেন, তাই দেশের প্রতি ভালোবাসাটা রবীন্দ্র কৌশিকের প্রথম থেকেই খুব। বাড়িতে 4 ভাই বোনের মধ্যে রবীন্দ্র হচ্ছে দ্বিতীয়। শ্রী গঙ্গানগর কলেজে তিনি BCom পাস করেন। কলেজে পড়ার সময় থেকেই রবীন্দ্র থিয়েটার করতেন। দেখতেও খুবই সুদর্শন এবং হ্যান্ডসাম। এই থিয়েটার করার সময় তিনি যত অভিনয় করতেন সেগুলোও দেশভক্তির। কখনো সেনাবাহিনীর রোল, তো কখনো সিপাহী। দেশপ্রেমটা তার রক্তের মধ্যে ছিল। ছোট থেকেই দেশের জন্য কিছু করব এই ইচ্ছেটা তার ভিতরে খুব বেশি ছিল। সালটা 1975। কলেজ পাস করার পরে লখনৌতে একটা হলে এই থিয়েটারের একটা অভিনয় ছিল। অভিনয়টা ছিল চীনের সেনারা কিভাবে একজন ভারতীয় সেনাকে কবজা করে, তারপরে তাকে নিয়ে যায়, ভীষণভাবে অত্যাচার করে, তাকে তিল তিল করে মেরে দেয়। রবীন্দ্র কৌশিক এই থিয়েটারে ভারতীয় সেনার রোলটাকে প্লে করছিল। তিনি জানতেন না যে এই থিয়েটারের দর্শক আসনের সিটে কয়েকজন র এজেন্ট বসে রয়েছেন। র এজেন্টের কয়েকজন তার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়ে যায়। তারা দেখে ছেলেটার দেশভক্তি। ঠিক তখন থেকেই এই নজর পড়ে র এজেন্টদের এই রবীন্দ্র কৌশিকের উপরে। আমাদের দেশের র এজেন্সি খুব গুপ্তভাবে তল্লাশি চালায়। সমস্ত সময় তারা চায় যে কাদের ভেতর সব থেকে দেশভক্তিটা বেশি, এমন ইয়াং ব্লাড যার মধ্যে দেশপ্রেমটা ঠুসে ঠুসে ভরা আছে। র এজেন্সি রবীন্দ্রর ব্যাপারে সমস্ত খোঁজ চালায়, সমস্ত খবর নেয়, খুবভাবে নজর রাখে রবীন্দ্রর উপরে। হঠাৎ করেই একদিন থিয়েটার করার সময়, থিয়েটার শেষ হওয়ার পরে কয়েকজন র এজেন্ট রবীন্দ্রকে ডাকে। তাকে বলে যে তুমি যে এই থিয়েটারে অভিনয় করো, যদি তোমার ভিতরে কিছু থেকে থাকে, যদি তোমার ভিতরে দেশভক্তি থেকে থাকে, তাহলে তুমি আমাদের সঙ্গে দিল্লিতে দেখা করো। তুমি যদি সত্যি দেশের জন্য কিছু করতে চাও, তাহলে তোমার জন্য একটা কাজ আছে। রবীন্দ্র কৌশিক শোনার পরে শুধু একটা উত্তর দেয়, ঠিক আছে। 1975 সালের শেষ দিকে রবীন্দ্র কৌশিক দিল্লি পৌঁছায়। রবীন্দ্র কিন্তু স্বপ্নেও ভাবেনি যে র কি, র এজেন্সি কি, এরা কারা। যখন রবীন্দ্র দিল্লি আসে তখন 2 জন ব্যক্তি রবীন্দ্রের সঙ্গে দেখা করে, তাদের সঙ্গে কথা হয়। তাদের সঙ্গে কথা হওয়ার পর সেই লোক দুটি রয়ের হেড অফিসে নিয়ে যায়। এই প্রথম সে জানতে পারে যে আমাদের দেশের গুপ্ত বিভাগের নাম হচ্ছে র। এরপরে এই রয়ের অফিসাররা আমাদের র এজেন্সির যত অপারেশন আছে
সেই সমস্ত অপারেশনের কাহিনী বা গল্প রবীন্দ্রকে শোনায়। এই কাহিনী শোনার পর রবীন্দ্রর গায়ে শিহরণ জাগে, সে নিজে অনুপ্রেরণা পায়। ঠিক তারপরেই একজন র এজেন্সির অফিসার রবীন্দ্রকে অফার দেয়, গুপ্তচর হতে চাও, রয়ের এজেন্ট হতে চাও? কিচ্ছু ভাবনা চিন্তা না করে রবীন্দ্র কিন্তু সঙ্গে সঙ্গে রাজি হয়ে যায়। ঠিক এরপরেই রবীন্দ্রকে দিয়ে শপথ করানো হয় যে এই ব্যাপারে তার আত্মীয় স্বজন থেকে তার বাড়ির লোক, তার গোষ্ঠীর যে আছে, কেউ যেন এই ব্যাপার কখনো জানতে না পারে। অমৃতসর, পাঠানকোট এবং দিল্লি, এই 3টে জায়গাতে ট্রেনিং ফিক্সড করা হয় রবীন্দ্র কৌশিকের। রবীন্দ্র কৌশিক পাঞ্জাবি ভাষা খুব ভালো বলতে পারে, তাই পাকিস্তানের বিভিন্ন জায়গাতে পাঞ্জাবি ভাষা খুব ভালো চলে, সেখানে চল আছে পাঞ্জাবি ভাষার। তাই এই ব্যাপারে তার কোনো অসুবিধা হবে না, এটা র এজেন্টরা আগে থেকেই জানতে পারে। শুধুমাত্র সমস্যা হয় একটা জায়গাতে, সমস্ত পাকিস্তানে উর্দু ভাষা বেশি চলে, উর্দু লেখা বেশি চলে, তাই উর্দু ভাষাকে রপ্ত করার জন্য ট্রেনিং দেওয়া হয় রবীন্দ্রকে। কোরআন পড়া, হাদিস পড়া, নামাজ কিভাবে পড়তে হয়, নামাজ পড়ার সময় কি বলা হয়, পাকিস্তানে একজন সাধারণ মুসলিম কিভাবে ওঠা বসা করে, কিভাবে খাওয়া দাওয়া করে, কিভাবে ঘুমায়, সব কিছু ছোট থেকে ছোট সমস্ত ব্যাপারে র এজেন্টের অফিসাররা এই রবীন্দ্রকে শেখায়। ট্রেনিংয়ের দ্বিতীয় ধাপে পাকিস্তানের ম্যাপের ব্যাপারে তাকে জ্ঞান দেওয়া হয়। পাকিস্তানে কতগুলি শহর আছে, কতগুলি রাজ্য আছে, সমস্ত রাজ্যের কি কি নাম, পাকিস্তানের সমস্ত ইতিহাস রবীন্দ্রর মাথার মধ্যে ঢোকানো হয়। আরও ঢোকানো হয় পাকিস্তানের কি দল আছে, কতগুলো দল আছে, রাজনৈতিক নেতাদের নাম কি, সব কিছু। এর তৃতীয় ধাপে শেখানো হয় কিভাবে বন্দুক চালাতে হয়, একটা গুলির রেঞ্জ কত দূর, বন্দুকের কোন বন্দুকের কি কি নাম। এই র এজেন্টদের কিছু অপারেশন আছে যেগুলো শর্ট টাইম অপারেশন, এজেন্টদের পাঠানো হলো, তারা গেল, অপারেশন শেষ হলো, চলে এলো, 2-1 মাসের মধ্যে সেগুলো শেষ হয়ে যায়, যেগুলো হচ্ছে শর্ট টাইম অপারেশন। আবার কিছু ক্ষেত্রে এজেন্টদেরকে লং টার্ম অপারেশন দেওয়া হয়। এর অফিসাররা এই রবীন্দ্রকে চয়েস করে লং টার্মের জন্য। ট্রেনিং শেষ করার পর আলাদা আলাদা দেশে পাঠানো হয় রবীন্দ্রকে ট্রায়াল দেওয়ার জন্য। বিভিন্নভাবে পরীক্ষা করা হয় রবীন্দ্র কৌশিককে, সমস্ত পরীক্ষাতে রবীন্দ্র কৌশিক উত্তীর্ণ হন। দীর্ঘ 2 বছর ট্রেনিং পরে রবীন্দ্রকে পাঠানো হয় পাকিস্তানে। সালটা 1977। সেখানে এক নতুন নাম, এক নতুন পরিচয়ের সঙ্গে। তার জন্য আইডি কার্ড, রেশন কার্ড, সমস্ত কিছু ব্যবস্থা করা হয় এই র ডিপার্টমেন্ট থেকে। সে তার বাড়িতে বলে সে দুবাইয়ে চাকরি পেয়েছে, তাই দুবাই যেতে হবে, এই বলে সে বেরিয়ে যায়। পাকিস্তানে যাওয়ার পর রবীন্দ্র কৌশিকের নতুন নামকরণ হয়, সে হয়ে ওঠে নবী আহমেদ সাকির। তার থাকার জায়গা ঠিক করা হয় করাচিতে, টাকা পয়সা সমস্ত দিক থেকে হেল্প করা হয় র এজেন্সির পক্ষ থেকে। শুরু হয় এক নতুন নাম, এক নতুন পরিচয় দিয়ে। র ডিপার্টমেন্ট যেটা ভেবেছিল তার থেকেও অনেক দ্রুত গতিতে রবীন্দ্র কৌশিক এগোতে থাকে। যাওয়ার পর করাচির ল কলেজে অ্যাডমিশন নেয়। ল পড়া শেষ হলে সে ডিগ্রি নেওয়ার পর হঠাৎ করে একদিন নিউজ পেপারে চোখ পড়ে যে পাকিস্তান সেনাবাহিনীতে নিয়োগ হবে। রবীন্দ্র ভাবে এর থেকে বড় সুযোগ বোধহয় আর পাওয়া যাবে না। সঙ্গে সঙ্গে সে ফর্ম ফিল আপ করে পাকিস্তান আর্মিতে ভর্তি হওয়ার জন্য। নবী আহমেদ সাকির নামে রবীন্দ্র পাকিস্তান সেনাবাহিনীতে যোগদান করে। খবরটা র এজেন্সিতে শোনার পরে তাদের আনন্দের অন্ত নেই, যেন হাতে চাঁদ পেয়েছেন। এরপর ধীরে ধীরে চাকরি জীবন শুরু হয়, বয়স বাড়ে, চাকরিতে প্রমোশন হয়। প্রমোশন পাওয়ার পর এই নবী আহমেদ সাকির ওরফে রবীন্দ্র কৌশিকের পাকিস্তানের মেজর পদে নিযুক্ত হয়। পাকিস্তানের অটোমেটিক পাওয়ার স্টেশন, যেখানে যুদ্ধের জন্য বোম প্রস্তুত করা হয়, সেখানকার খবর, সেখানকার ডিফেন্সের ভিতরের খবর, পাকিস্তান সেনা নিজেকে শক্তিশালী করার জন্য কোন কোন বিষয়ে জোর দিচ্ছে তার সমস্ত খবর সে কিন্তু ওখান থেকে রকে পাঠাতো। পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেওয়ার পরে পাকিস্তান সেনাবাহিনীর এক অফিসারের মেয়ের সঙ্গে এই রবীন্দ্রর ভালোবাসা হয়। মেয়েটির নাম ছিল আমানত। ভালোবাসা হওয়ার পর সে র এজেন্সির কাছে খবর পাঠায় যে সে আমানতকে বিয়ে করতে চায়। সে আরও বলে যে সে যদি আমানতকে বিয়ে করে, ওই অফিসারের মেয়েকে বিয়ে করে, তাহলে তার দিকে কোনো রকমভাবে আঙুল উঠবে না আর সন্দেহ কখনো যাবে না। সে খুব ভালোভাবে জানতো যে র এজেন্সির পারমিশন ছাড়া সে কিন্তু কোনোভাবেই বিয়েটা করতে পারবে না। সমস্ত কথা শোনার পর র এজেন্সি তাকে অনুমতি দেয় বিয়ে করার জন্য। তারপরই একটা ভালো দিন দেখে সে বিয়ে করে আমানতকে। একটি পুত্র সন্তান হয় রবীন্দ্রর, নাম রাখা হয় আরিফ। আমানত কোনোভাবেই জানতো না
যে তার স্বামী আসলে কে, তার স্বামীর আসল পরিচয়টা কি। রবীন্দ্র নিজেও কখনো বলেনি যে সে আসলে কে। শ্রী গঙ্গানগরে মানে রবীন্দ্রর বাড়িতে ওর মা বাবা খুব চিন্তায় পড়ে যায় যে ছেলে যে সেই গেল দুবাই যাব বলে, সেখানে কাজ পেয়েছি বলে, তারপর থেকে তার চিঠি আসে ঠিকই, কিন্তু সে নিজে কখনো দেশে আসে না। 1981 সালে রবীন্দ্রর ছোট ভাইয়ের বিয়ে ঠিক হয়। সেটা রবীন্দ্রকে জানানো হয়। রবীন্দ্র জানার পরেই তার ইচ্ছা ছিল সে বাড়িতে এসে নিজে দাঁড়িয়ে থেকে তার ভাইয়ের বিয়েটাকে দেবে। রবীন্দ্র খবরটা র এজেন্সিকে পাঠায়। র এজেন্সিকে পাঠানো মাত্র র এজেন্সি এই খবর শোনার পরে বিচার বিবেচনা করে যে রবীন্দ্রকে যদি দেশে ফিরিয়ে নিয়ে আসা হয়, এটা কিন্তু খুব রিস্ক হয়ে যায়। কোনো রকমভাবে যদি এই কথা বাইরে লিক হয়ে যায় তাহলেই সর্বনাশ। ঠিক তারপরেই র এজেন্সি একটা প্ল্যান করে। রবীন্দ্র সেনাবাহিনীতে কিছুদিন ছুটি নেয়। কিছুদিন ছুটি নেওয়ার পরই সেখান থেকে বেরিয়ে পড়ে সৌদি আরবের উদ্দেশ্যে। সেখান থেকে লুকিয়ে সে যায় দুবাই। দুবাই থেকে রয়ের এজেন্টরা তাকে লুকিয়ে নিয়ে আসে ভারতবর্ষে। পাকিস্তানের কেউ জানতো না যে রবীন্দ্র ওরফে নবী আহমেদ আসলে কোথায় গেছে। তারা সব সময় জানতো যে রবীন্দ্র নিশ্চয়ই সৌদি আরব গেছে। তার মনের ইচ্ছা সে পূরণ করে, সে দাঁড়িয়ে থেকে তার ভাইয়ের বিয়ে দেয়। ঠিক এই সময় তার বাবা, তার বাড়ির লোক তাকে প্রেশার দেয় যে সে নিজে যেন বিয়েটা করে। এই প্রেশার পাওয়ার পর সে বাবাকে একটু আড়ালে নিয়ে যায়। আড়ালে নিয়ে যাওয়ার পরে সে সত্যিটা বলে, কিন্তু যেটা সত্যি বলে সেটা অর্ধ সত্যি। সে বলে যে দুবাইতে এক মিডিল ক্লাস মেয়ের সঙ্গে তার প্রেম হয়। সে দুবাইয়ে একটা মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ের সঙ্গে সে বিয়ে করেছে। প্রথমে রবীন্দ্র কৌশিকের বাবা একটু রেগে যায় ঘটনাটা শোনার পরে। তারপরে আবার নিজের মনটাকে বুঝিয়ে একটু শান্ত করে ব্যাপারটাকে মেনে নেয়। ভাইয়ের বিয়ে মিটে যাওয়ার পরই সে বাড়িতে বলে তাকে আবার দুবাই ফিরতে হবে। তারপরে আবার রয়ের সঙ্গে যোগাযোগ করে, আবার সেই পুরনো রুটে সে যেমনভাবে এসেছিল ঠিক সেইভাবে পাকিস্তান পৌঁছায়। এটাই হচ্ছে রবীন্দ্র কৌশিকের বাড়ির লোকেদের সঙ্গে শেষ দেখা। পাকিস্তানে পৌঁছানোর পরে আবার নিজের কাজে মন দেয়, আবার আগের মতো সব কিছু। পাকিস্তান সেনাবাহিনীর কিছু গুপ্ত খবর, এমন গুপ্ত খবর, সেই সমস্ত গুপ্ত খবর ভারতের র এজেন্সিতে পাঠায়। এই খবর পাওয়ার পরে ভারতের অনেক সেনার যাদের প্রাণ বেঁচে যায়। 1983 শেষ দিকে একজন অন্য এজেন্টের বোকামির জন্য রবীন্দ্র কৌশিক ধরা পড়ে পাকিস্তান সেনাবাহিনীর হাতে। ব্যাপারটা হয় পাঞ্জাবের একজন এজেন্টকে র এজেন্সি পাকিস্তান পাঠায়। তারও নাম পরিচয় সমস্ত কিছু পাল্টে ফেলা হয়। তার নাম রাখা হয় ইনায়েত মেসি। তাকে পাকিস্তান একটা ছোট্ট মিশনের জন্য পাঠানো হয়। এই ইনায়েত মেসিকে বলা হয় যে পাকিস্তানের সেনাবাহিনীতে একজন রয়েছে মেজর র্যাঙ্কে, যার নাম হচ্ছে নবী আহমেদ সাকির। বলা হয় তুমি এই নবী আহমেদ সাকিরের সঙ্গে দেখা করবে, কিছু ডকুমেন্ট আছে সেগুলো তাকে দেবে এবং তার সঙ্গে সঙ্গে কিছু মেসেজ আছে, সেই মেসেজগুলো তাকে দেওয়ার জন্য। এই পাকিস্তানের করাচিতে এই নবী আহমেদের সঙ্গে ইনায়েত মেসির দেখা করার কথা, কিন্তু দুর্ভাগ্যবশত বর্ডার ক্রস করার সঙ্গে সঙ্গে পাকিস্তান সেনাবাহিনী এনায়েত মেসিকে গ্রেপ্তার করে। এনায়েত মেসিকে নিয়ে যাওয়ার পর পাকিস্তান সেনা খুব টর্চার করে। টর্চার করার পরে এনায়েত মেসি মুখ খুলে দেয়, বলে ভারতের একজন র এজেন্ট যে এখন পাকিস্তান সেনাবাহিনীর মেজর পদে রয়েছে, সে তার সঙ্গে দেখা করতে এসছে। এমনকি নামটা পর্যন্ত বলে দেয়, নবী আহমেদ সাকির। ব্যাপারটা শোনার পর পাকিস্তান সেনার মাথায় বজ্রাঘাত পড়ে, হতবাক হয়ে যায় যতজন সেনা সেখানে ছিল। এই ঘটনা শোনার পর পাকিস্তান সেনা আবার একটা প্ল্যান করে। পাকিস্তান সেনা এই মেসিকে বলে যে তোমার যেদিন তার সঙ্গে দেখা করার কথা আছে তুমি সেই দিনই দেখা করতে যাবে, সমস্ত ডকুমেন্টস সঙ্গে নিয়ে যাবে। করাচিতে জিন্না গার্ডেনে এপ্রিল মাসের 1983 সালের সকাল 7:30টাতে এনায়েত মেসি পৌঁছায়। ঠিক ওই সময় নবী আহমেদ সাকির আসেন এই এনায়েত মেসির সঙ্গে দেখা করতে। দুজন একটা বেঞ্চে বসেন। এনায়েতের হাতে যে ডকুমেন্টস ছিল সেই ডকুমেন্টসগুলো সাকিরের হাতে দেয়। পাকিস্তানি সেনা আগে থেকেই সেখানে লুকিয়েছিল। যেমনি ডকুমেন্টসগুলো এনায়েত ওই নবীর হাতে দেয়, সঙ্গে সঙ্গে পাকিস্তানি সেনা গোটা জায়গাটাকে ঘেরাও করে নেয়। রবীন্দ্রকে গ্রেপ্তার করে সেখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর রবীন্দ্রর উপরে মর্মান্তিক অত্যাচার চালানো হয় তার মুখ খোলানোর জন্য। বরফের ওপর উলঙ্গ করে শোয়ানো হয়, যথেষ্টভাবে লাঠিচার্জ করা হয়, তার উপরে ইলেকট্রিক শক দেওয়া হয়, হাত পা বেঁধে 1 সপ্তাহ তাকে ঘুমাতে দেওয়া হয় না। বিভিন্ন রকমভাবে অত্যাচার চালানো হয় রবীন্দ্র কৌশিকের উপর, যে অত্যাচার সাধারণ মানুষের চোখে দেখা তো দূরের কথা, এই অত্যাচারের কথা কোনোদিন তারা শোনে শুদ্ধনি। এই প্রথম তার স্ত্রী আমানত জানতে পারে যে তার স্বামী একজন ভারতীয়, একজন র এজেন্ট,
যে ভারতের হয়ে কাজ করে গুপ্তচর বিভাগে এবং সে হিন্দু। শিয়ালকোটের জেলে রাখা হয় রবীন্দ্রকে, আর সেই রবীন্দ্রকে দেখতে শিয়ালকোটের জেলে মাত্র একবার আসে আমানত। ওই একবারই দেখা, শেষ দেখা। এই রবীন্দ্র কৌশিককে গ্রেপ্তার করার পর পাকিস্তানি সেনা এই আমানতের পরিবারের উপর বিভিন্নভাবে অত্যাচার চালায়। সময়ের সাথে সাথে বিভিন্ন জেলে রাখা হয় রবীন্দ্র কৌশিককে, জেলের পর জেল পাল্টাতে থাকে। তারপরেই পাকিস্তানের আর্মি কোর্টে মোকদ্দমা হয় রবীন্দ্র কৌশিকের নামে, ফাঁসির সাজা শোনানো হয় রবীন্দ্র কৌশিককে। জেলের ভিতরে থাকার সময় কোনো একজনের সাহায্য নিয়ে ভারত সরকার আর নিজের বাড়িতে একটা করে চিঠি লেখেন, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো উত্তর সে পায়নি এবং কোনো রকমভাবে কোনো সাহায্যের হাতও বাড়িয়ে দেওয়া হয়নি। বাড়িতে চিঠিটা যাওয়ার পরে তার বাবার হাতে পড়ে। তার বাবার চিঠিটা পড়ে সমস্ত কিছু জানতে পারে। তিনি জানতে পারেন যে আমার ছেলে একজন র এজেন্ট, পাকিস্তানে একটা মিশনের জন্য গেছিল, পরে সে ধরা পড়ে, এখন তার ফাঁসির সাজা হয়েছে। চিঠিটা পড়ার পরই রবীন্দ্রর বাবার মৃত্যু হয় হার্ট অ্যাটাকে। ওই চিঠিটাও উর্দুতে লেখা ছিল। উর্দু একমাত্র তার বাবাই পড়তে পারতেন, যেহেতু তিনি এয়ারফোর্সে চাকরি করতেন। বাড়িতে কেউ জানতেই পারে না যে কী জন্য মৃত্যু হলো তার বাবার। আর ওই চিঠিটা একটি ঘরের একটা কোণাতে মোড়ানো অবস্থায় পড়ে থাকে। কিন্তু কিছুদিন পর বাড়ির এক সদস্য, তার চোখে পড়ে ওই কাগজের স্তূপটা। সে যখন ওই কাগজের স্তূপটা নিয়ে খোলে, তখন দেখে সেখানে পাকিস্তানের স্ট্যাম্প রয়েছে, আর সেই সমস্ত চিঠিটা উর্দুতে লেখা রয়েছে। যথারীতি বাড়ির কেউ উর্দু পড়তে জানতো না। খোঁজ করা হয় শ্রী গঙ্গারামপুরে উর্দু জানে এমন ব্যক্তির। সেই ব্যক্তির খোঁজ পাওয়া গেলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। বাড়িতে নিয়ে আসার পরে তাকে দিয়ে ওই চিঠিটা পড়ানো হয়। সমস্ত সত্য ঘটনা গোটা পরিবারের চোখের সামনে তখন ধরা পড়ে। পরিবারের সবাই দিল্লি গিয়ে সরকারের কাছে আবেদন করে। কথা হয় ভারতের হোম সেক্রেটারির সঙ্গে, কিন্তু নিট ফল জিরো। কোনো সাহায্য করা হয় না সরকারের পক্ষ থেকে। এই বলেছিলাম, এই গুপ্তচরের একটা রুলস আছে, যতদিন সে দেশের হয়ে কাজ করবে ততদিন দেশের সংস্থা তাকে চিনতে পারবে, কিন্তু যখনই সে শত্রুপক্ষের হাতে ধরা পড়বে তখন কিন্তু দেশের সংস্থা র থেকে শুরু করে দেশের সরকারও তাকে চিনতে পারবে, হাত গুটিয়ে নেবে তার উপর থেকে। এর নিয়ম বড় কঠিন, কিন্তু এটাই বাস্তব। পরে রবীন্দ্র সরকারকে আর একটা চিঠি পাঠায়। সেখানে সে অভিমান করে লেখে, আমি জানতাম না যে দেশভক্তির সাজা আমাকে এভাবে পেতে হবে। আমি যদি আমেরিকার এজেন্ট হতাম তাহলে আমেরিকা আমাকে 3 দিনের মধ্যে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেত। আমি এখানে এত বছর পড়ে রয়েছি, আমার সরকার আমাকে এতটুকু দেখলো না পর্যন্ত। আমি জানি আমি কিছু কাজের নয়, কিন্তু আমি যা শপথ করেছি, আমি যা শপথ নিয়ে এই পাকিস্তানে এসেছি, সেই শপথ আমি কোনো দিন ভাঙবো না। আমি কখনো মুখ খুলবো না, আমি কখনো বলবো না আমার দেশের সমস্ত গুপ্ত কথা। এরা যতই অত্যাচার করুক। পাকিস্তানের সেনার অত্যাচারে শেষকালে টিবি রোগে আক্রান্ত হয় রবীন্দ্র কৌশিক। পাকিস্তান কোর্টে আবার নতুন করে আপিল করা হয় যাতে ফাঁসির সাজা থামিয়ে দেওয়া যায়। পরে পাকিস্তান কোর্ট রবীন্দ্রকে 25 বছর যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে। 16 বছর জেল খাটার পর 2001 সালের নভেম্বর মাসে টিবি রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় রবীন্দ্র কৌশিকের। মৃত্যুর পর সুলতানপুর জেলের পিছনে তাকে কবর দেওয়া হয়। প্রত্যেকটা ভারতীয়র কাছে এই ঘটনা যেমন যন্ত্রণাদায়ক, ঠিক তেমনি মর্মান্তিক। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন। সবশেষে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।